তাপ গতি বিদ্যা থার্মো ডাইনামিক্স। থার্মো মানে হিট বা তাপ, থার্মো মানে হিট বা তাপ, আর ডাইনামিক্স মানে গতিবিদ্যা। এই মিলে হলো তাপ গতিবিদ্যা। তাহলে থার্মো মানে তাপ আর ডাইনামিক্স মানে গতিবিদ্যা, গতিবিদ্যা এই মিলে হলো তাপ গতিবিদ্যা। এই অধ্যায়ে তাপ কখনো গতিশক্তিতে রূপান্তরিত হবে, গতিশক্তি কখনো বা তাপ কখনো কাজে রূপান্তরিত হবে, কাজ আবার কিসে রূপান্তরিত হবে, তাপে রূপান্তরিত হবে। এই যে তাপ দৌড়াদৌড়ি করবে, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে তাপ গতিবিদ্যা, তাপের দৌড়াদৌড়ি। তাপ দেখবা কখনো কৃত কাজে রূপান্তরিত হচ্ছে, কৃত কাজ আবার কখনো তাপে রূপান্তরিত হচ্ছে, এই সেই এই অধ্যায়টাতে এই কাজগুলো ঘটবে। তাই এই অধ্যায়টার নাম দেওয়া হয়েছে তাপ গতিবিদ্যা। গেল, তাহলে এই অধ্যায়টা হচ্ছে তাপ গতিবিদ্যা। এবার এই তাপ গতিবিদ্যা অধ্যায়ে আমরা গ্যাসের মাইক্রোস্কোপিক নয় ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস নিয়ে আলোচনা করব। তাহলে এই অধ্যায়ে আদর্শ গ্যাস অণুর ম্যাক্রো ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস নিয়ে আলোচনা করব। ও স্যার বলো বলো বলো, ও স্যার বলো বলো। ম্যাক্রো কি স্যার? ম্যাক্রো কি? ম্যাক্রো মানে বড়, স্কোপিক মানে দেখা, বড় করে দেখা, আর মাইক্রো মানে ছোট ক্ষুদ্র। তাহলে মাইক্রোস্কোপিক মানে ছোট, আর ম্যাক্রো মানে বড়, ম্যাক্রো, আর মাইক্রো মানে ছোট। তাহলে ছোট করে দেখা, সেটা হচ্ছে মাইক্রোস্কোপিক। তাহলে বলো এটা মানে কি বাবা? ম্যাক্রো মানে কি? বড়, স্কোপিক মানে দেখা। তাহলে ম্যাক্রোস্কোপিক মানে কি? বড় করে দেখা। কাকে বড় করে দেখবো? দেখো কিভাবে বড় করে দেখা হচ্ছে, কাকে বড় করে দেখবো, ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছি তোমাকে। ওকে, তাকাও। গ্যাসের অণুর ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস কারা? ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস কারা? চাপ, আয়তন, তাপমাত্রা, মোল সংখ্যা। মোল সংখ্যা। হ্যাঁ, তাহলে এলে স্যার মাইক্রো কি হলো? বুঝলাম না। ম্যাক্রোস্কোপিক বলার কারণ কি? এগুলা থাকে মাইক্রোস্কোপিক প্রপার্টি বলে কেন? দেখো আমি যখন এর মধ্যে বলবো পাত্রে চাপ এত, সম্পূর্ণ গ্যাসের অণুর চাপ এত, বা সম্পূর্ণ গ্যাসের চাপ এত, ওই যে পুরা গ্যাসের চাপ, তাহলে বড় করে দেখলাম না? আমি কি বললাম? একটা অণু এত চাপ দিচ্ছে, একটা একটা করে যদি আমি খুঁটে খুঁটে যদি এই বিষয়টা আমি দেখি, সেটা হবে মাইক্রোস্কোপিক। আর পুরো সম্পূর্ণটা, তাহলে সম্পূর্ণ গ্যাস অণুর আয়তন এই যে বড় করে দেখতেছি। সম্পূর্ণ মানে বড়, পুরোটা। সম্পূর্ণ গ্যাসের তাপমাত্রা আমি বলিনি একটা অণু তাপমাত্রা কত, যখন একটা অণু নিয়ে একটা অণু চাপ কত দিচ্ছে, একটা অণু আয়তন তখন হলো কত, একটা অণু তাপমাত্রা কত, এখনো ইকুয়াল কত মোল ইত্যাদি দিয়ে যখন আমি আলোচনা করবো, তখন এগুলো কি হবে বাবা? এগুলো হবে মাইক্রোস্কোপিক। কিন্তু মাইক্রোস্কোপিক এই অধ্যায়ে আলোচনা নাই, ম্যাক্রোস্কোপিক পুরোটা। মানে সম্পূর্ণ গ্যাসের চাপ কত, সম্পূর্ণ গ্যাসের আয়তন কত, সম্পূর্ণ গ্যাসের তাপমাত্রা কত, সম্পূর্ণ গ্যাসের মোল সংখ্যা কত, এই যে সম্পূর্ণ, এই বিষয়টার জন্যই এই প্রপার্টিসগুলোকে কি বলা হয় বাবা? এগুলোকে বলা হয় ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস। এগুলো নিয়ে আলোচনা হবে যদি বাই চান্স এমসিকিউ দেয় যে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস কি জিনিস, এই জন্য আমি তোমাকে এগুলো বললাম। ওকে,
যাতে কোনো সমস্যা না হয়। এখন আমি এই যে একটু আগে যে কথাগুলো বললাম এটা একটু আমার বইয়ের বাইরে ছিল কথাগুলো, আর এখন আমার বইয়ের ভিতরে আবার ঢুকতেছি। আমরা এখন চলে যাচ্ছি ইসাক স্যারের বই থেকে সরাসরি। এই যে আমরা এই অধ্যায়ে দেখতে পাবো, বারংবার দেখতে পাবো একটা ওয়ার্ড, যার নাম হচ্ছে সিস্টেম। এই ওয়ার্ডটা দেখতে পাবো, হোয়াট ইজ সিস্টেম। এবং সিস্টেম পরীক্ষা আমি কীভাবে লিখবো, সিস্টেমের বাংলা কি, সিস্টেমের বাংলায় নেই সিস্টেম। যদি ইংরেজিতে লিখতে মন চায় তাহলে এভাবে লিখবা সিস্টেম। সিস্টেম যাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকে সিস্টেম বলা হয়। যাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকে সিস্টেম বলে। তাকে সিস্টেম বলে। এই অধ্যায়ে সমস্ত কিছুতেই আদর্শ গ্যাসই হানা দেবে, আর কেউ না। এই অধ্যায়ে আদর্শ গ্যাসকে সিস্টেম বলা হবে। সিস্টেম বলা হবে। আমি বলবো সিস্টেমের তাপমাত্রা কত, সিস্টেম কত কাজ করলো, আমি কি সিস্টেমের উপর কাজ করলাম না সিস্টেম আমার উপর কাজ করলো, সিস্টেম নানি বাড়িতে গেল না নানা বাড়িতে গেল, সিস্টেম বাসায় কি করছে, ঘুমাচ্ছে না দৌড়াচ্ছে না, বুঝবা সিস্টেম মানে কি বলো, গ্যাস। সিস্টেম বলে বুঝে নেবা গ্যাসের কথা করছে। তাহলে গ্যাসের আর এক নাম, বিকল্প নাম কি রাখলাম, সিস্টেম, নিক নাম। তাহলে সিস্টেম বলে ভয় পাবো না, সিস্টেম এর তাপমাত্রা তো সিস্টেম কাজ করলো, বা আমি সিস্টেমেরও কাজ করলাম, এই যে সিস্টেম করলে বুঝে যাবো এগুলো আসলে গ্যাসের উপর হচ্ছে ঘটনাগুলো। কারণ পুরো সিলিন্ডারের মধ্যে এই সেই হাবিজাবি ইত্যাদিতে আমি সবসময় গ্যাসই রাখবো, আদর্শ গ্যাসই রাখবো পুরো অধ্যায় জুড়ে। তাহলে আমরা সিস্টেম তাহলে গ্যাসের এক নাম দিলাম কি, সিস্টেম। এই সিস্টেমটা এক এক সময় এক একজন সিস্টেম হবে, সবসময় যে গ্যাস হবে তা না, তবে এই অধ্যায় পুরো গ্যাসই হবে। আচ্ছা, এই সিস্টেম চমৎকার সিস্টেম, এই সিস্টেম আমার হচ্ছে 3 প্রকার। নাম্বার ওয়ান ওপেন সিস্টেম, উন্মুক্ত সিস্টেম। ওপেন সিস্টেম, এটার নাম হচ্ছে ওপেন সিস্টেম। যদি সিস্টেমের ভর ও শক্তি, হোয়াট ইজ শক্তি স্যার, শক্তি মানে এখানে বোঝাচ্ছি আমি তাপ শক্তি আর কি। যদি সিস্টেমের ভর ও শক্তি উভয়ই পরিবেশের সাথে বিনিময় ঘটে, তবে ওই সিস্টেমকে উন্মুক্ত সিস্টেম বলা হবে। উন্মুক্ত সিস্টেম বলে। উদাহরণ আছে স্যার, আছে। যেমন এক্সাম্পল, পুকুর। এবারে পুকুর কি ঢাকনাতে ঢাকা থাকে, যেমন দেখছিলে কোনোদিন? পুকুর উন্মুক্ত থাকে। পুকুর, নদী, তখন ওই যে নদী, ওই পানিটার নাম কি বলবো আমি, সিস্টেম। সমুদ্র আবার এরও তবে গরমা গরম এক কাপ চা, তারপর কি ঢাকনিতে বসে থাকবে, চাও খাওয়া কখন? তাহলে গরমা গরম এক কাপ চা, গরমা
গরম 1 কাপ চা। এটা খেয়াল করো, গরমা গরম 1 কাপ চা, এটা খেয়াল করো। এই যে পুকুর, নদী নালা, পুকুরের মধ্যে পানি আছে, ওটা হচ্ছে সিস্টেম। এবার এই যে চাটা দেখতে পাচ্ছ, গরমা গরম 1 কাপ খোলা আর কি, কাপটা খোলা আর কি, চা। তো ওই চায়ের মধ্যে থেকে হিট পরিবেশে আদান প্রদান হয় না? পুকুরের পানি ঠান্ডা, সাপোজ পরিবেশ গরম হয়ে গেছে, খুব উত্তপ্ত হয়ে গেছে, তাহলে পরিবেশের পুকুরের ঠান্ডা পানি বাষ্প হয়ে পরিবেশে আসছে, তাহলে ভরের আদান প্রদান করতেছে, সেই সাথে তাপও তো চলে আসতেছে, তাহলে তাপের আদান প্রদান হচ্ছে। ঠিক সেম টু সেম আমি যখন চা খাবো, তখন এখান থেকে গরমা গরম চা যদি খাই, বিশেষ করে শীতের দিন থেকে করছো, আর এতে ভাব উঠিচ্ছে, গরম একবারে টকবকে গরম ভাব উঠিচ্ছে, তুমি খাইলে একটু, এখান থেকে ভাব উঠতেছে, তার মানে হিটটাও পরিবেশে আদান প্রদান হচ্ছে, লেনদেন হচ্ছে, আবার ভরও চলে যাচ্ছে ওই যে বাষ্প হয়ে। তো ওই সিস্টেমের নাম কি সিস্টেম বাবা? উন্মুক্ত সিস্টেম, ওপেন সিস্টেম। ইসাক স্যারের বই যদি আরো কিছু পাও একটু দেখে নিও, এলে মাঝে মাঝে আসে কিন্তু বাবা। ইসাক স্যারের বই যদি আরো কিছু তথ্য থাকে একটু দেখে নিও। আচ্ছা, এরপর আমরা কি বললাম? মাঝখানেরটা এটা হচ্ছে বদ্ধ সিস্টেম। বদ্ধ সিস্টেম, সিস্টেম এর নাম হচ্ছে ক্লোজ। ক্লোজ সিস্টেম। তাহলে বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম। ওকে স্যার, বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম। ওকে স্যার, এটা কি? যদি সিস্টেমের ভর ব্যতীত শুধু তাপ পরিবেশের সাথে বিনিময় ঘটে, পরিবেশের সাথে বিনিময় ঘটে, তবে ওই সিস্টেমকে বদ্ধ সিস্টেম বলা হয়। সিস্টেম বলা হয়। যেমন এর মধ্যে আছে এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে আছে আমাদের হট ওয়াটার, আর এই যে পাত্রে রাখা হয়েছে এটা হলো সুপরিবাহী। তাহলে পাত্র হলো সুপরিবাহী, আর আছে হট ওয়াটার। তাহলে এর মধ্যে যেহেতু বদ্ধ পাত্র তো বদ্ধ ভাই, লোহার তামার পাত্র, একেবারে বদ্ধ পাত্র, ভিতরে হট ওয়াটার রাখছি, কিন্তু পাত্রের গাটা, পাত্রের দেয়ালটা, পাত্রের গাটা, পাত্রের ওয়ালটা সুপরিবাহী। তাহলে ভাই ভিতরে হট, বাইরে কোল্ড, পরিবেশ তো বাইরে তো পরিবেশ আছে ভাই, তাহলে এখান থেকে হট মানে হিট বাইরে চলে যাবে। শুধু কিসের আদান প্রদান হলো? তাপের আদান। এখানে প্রচুর ঠান্ডা রাখছি স্যার, একেবারে বরফ রাখছি, সুপরিবাহী দেয়াল, তাহলে পরিবেশ থেকে তাপের মধ্যে আসে, এখানকার আইস বা বরফটাকে পানি করে ফেলবে, তাহলে তাপের আদান প্রদান ঘটবে। কিন্তু ভরের কোনো আদান প্রদান ঘটছে? কোনো ভর এখান মধ্যে আসবেও না, কোনো ভর এখান থেকে যাবেও না। তাহলে তখন এই হট ওয়াটারের নাম কি হবে? বদ্ধ সিস্টেম। এই অবস্থায় পুকুরের পানির নাম কি? ওপেন সিস্টেম। এবার হবি তোমার যেটা সেটা হচ্ছে, এবার দেখবা, হ্যাঁ এটাই সেই চমৎকার জিনিস। এবার এটার নাম হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম, এটার ইংরেজি নাম
আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম, ওই যে করোনাকালীন সময়ে বলা হয় না, এই ওই কই গেছে রে, কক আইসোলেশনে রাখছে, আইসোলেশনে রাখছে, আইসোলে বলে না, আইসোলেশন বহুত নাম শুনছো তোমরা, যেমন একেবারে আজকে ধপাস করে শুনতেছো কমন নাম ছিল করোনার সময়, রে কোথায় রে কোথায় রে, আইসোলেশনে রাখছে, হাসপাতালে আইসোলেশনে থাকছে, কেউ কেউ বাসায় আইসোলেশনে থাকছে, যার করোনা হয়েছে তাই তো মাস্ট, অন্য কারোর সাথে মিশেনি। এই যে বিচ্ছিন্ন, সবার থেকে বিচ্ছিন্ন, এই সিস্টেম হচ্ছে সবার থেকে বিচ্ছিন্ন সিস্টেম। এখানে ভর এবং তাপ বা শক্তির কোনোটাই বিনিময় ঘটবে না, কার সাথে, পরিবেশের সাথে। তাহলে বলো, তাহলে কি বলবো আমি এটা, যে যদি সিস্টেমের ভর, যদি সিস্টেমের ভর ও শক্তি কোনোটি বিনিময় না ঘটে, কোনোটি পরিবেশের সাথে বিনিময় না ঘটে, তবে ওই সিস্টেমকে, কি মুশকিল, তবে ওই সিস্টেমকে বিচ্ছিন্ন সিস্টেম বলা হবে, বিচ্ছিন্ন সিস্টেম বলে। এটা একটা গরমা গরমা একটা উদাহরণ দিয়ে রেখে দাও। আচ্ছা স্যার, ধিঙ্কা চিকা রে, ওয়াও, লাও, এটি হলো আমার কুপরিবাহী দেয়াল, এটি হলো আমার কুপরিবাহী দেয়াল, পরিবাহী দেয়াল। এর মধ্যে আছে হট ওয়াটার, এটা বদ্ধ ইয়ে, কিন্তু এটা কিন্তু ওই যে দেখেছো লাল বড় করে বর্ডার দিছি, কুপরিবাহী দেয়াল, এর মধ্যে আছে হট ওয়াটার। এমন অবস্থায় এখান থেকে কোনো হিট পরিবেশে যাবে না, এখান থেকে কোনো ম্যাস বা ভর পরিবেশে যাবে না, তাহলে পরিবেশ থেকেও আসবে না, পরিবেশেও যাবে না। তখন এর ভিতরে হট ওয়াটার, এর নাম হবে হলো বিচ্ছিন্ন সিস্টেম। দ্রুত করে ফেলো, পরিপার্শ্ব এরম সারাউন্ডিং, SURROUNDING, সারাউন্ডিং বা পরিপার্শ্ব। সিস্টেম ব্যতীত আশেপাশের সব কিছুকে সারাউন্ডিং বা পরিপার্শ্ব বলে, হ্যাঁ, তুমি যদি এখন পানির মধ্যে ডুবকি দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাও, তাহলে পরিপার্শ্ব হিসেবে কে থাকবে? পানি। তুমি বাতাসের মধ্যে যদি চালাও, তাহলে পরিপার্শ্ব কে থাকবে? বাতাস। তুমি ভ্যাকুয়ামে যদি পরীক্ষা নিরীক্ষা চালাও, তাহলে আশেপাশে কে থাকবে? ভ্যাকুয়াম। তো ওটা হচ্ছে সারাউন্ডিং বা পরিবেশ। পরিবেশ, পরিপার্শ্ব একই ঘটনা, সবই। যে পরিবেশে কে আসে? পার্শ্ববর্তী প্রতিবেশীকে, এটা হচ্ছে পরিপার্শ্ব। সিস্টেম ব্যতীত আশেপাশে যা কিছু থাকবে সবই হচ্ছে পরিপার্শ্ব। গেল, লেখছ? সেকেন্ড কথা। আর সিস্টেমটা থাকে কার মধ্যে? কাকে দিয়ে ইয়ে থাকে? স্যার একটা বাউন্ডারি দিয়ে। এখনকার হবে বাউন্ডারি বা ওয়াল।
এই বাউন্ডারি বা ওয়াল আচ্ছা, এটা একটা মজার কথা, যদি তোমার সিলেবাসে না, আমি এটা লিখে নিই আগে, আমার আগে টপিকটা লিখে নিই। বাউন্ডারি এটা হচ্ছে বিও ইউ, বাউন্ডারি বা ওয়াল। এইটা এই বাউন্ডারি কিন্তু আর এক রকম আছে বাউন্ডারি, সেটা হচ্ছে এটা আবার দুই রকম আর কি। রিয়েল বাউন্ডারি দুই রকম, রিয়েল ইমাজিনারি। ইমাজিনারি বাউন্ডারি কখন দেখছো? ইমাজিনারি বাউন্ডারি কখনো কেউ দেখছো? দেখোনি? ইমাজিনারি বাউন্ডারি কখনো দেখোনি না? এই এই ছেলেটার এই ছেলেটা আবার দেখিচ্ছে, দেখতো নষ্ট ছেলে, আবার দেখিচ্ছে কে নষ্ট? গাধা। ইমাজিনেশন ধরছি। তাহলে দূরে নষ্ট ছেলে, নষ্ট দূরের ছেলে নষ্ট আলাপ করতেছে বাসার ভিতরে। কি আলাপ করতেছে? নষ্ট আলাপ। হঠাৎ মা চলে যাচ্ছে, তাহলে মহাশয় কি দিল? তো অল অফ সিন্স, তাহলে মহাশয় বাউন্ডারি দিছে। এটা হচ্ছে ইমাজিনারি বাউন্ডারি। মহাশয় যে ইমাজিনারি এটা বাউন্ডারি ধরে দিল, এটা হচ্ছে কি? ইমাজিনারি বাউন্ডারি। একটা হচ্ছে রিয়েল। আমরা যে বাউন্ডারি নিয়ে কথা বলছি ইমাজিনারি না। কোন বাউন্ডারি নিয়ে কথা বলছি? রিয়েল বাউন্ডারি নিয়ে কথা বলছি। এটা আমি তোমাকে বললাম। তাহলে চলো, তো বাউন্ডারি এটা দুই রকম। একটা হচ্ছে বাউন্ডারি দুই রকম, একটা হচ্ছে সুপরিবাহী, সুপরিবাহী তোলো, সুপরিবাহী বাউন্ডারি ওয়াল। আরেকটা হচ্ছে কুপরিবাহী বাউন্ডারি বা ওয়াল। কুপরিবাহী ওয়াল বা দেয়াল বা বাউন্ডারি, যেটাই বলো। ওকে, সুপরিবাহী ইংরেজি নাম হচ্ছে কন্ডাক্টিং ওয়াল। কন্ডাক্টিং ওয়াল। এর আর এক নাম আছে ডায়াথার্মিক। উমা, ডায়াথার্মিক। কি থার্মিক? ডায়াথার্মিক। তাহলে ডায়াথার্মিক, ডায়াথার্মিক ওয়াল। আর কুপরিবাহী এটা হচ্ছে নন কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং ওয়াল। আর একটা হচ্ছে কি? নন কন্ডাক্টিং ওয়াল। আর আরেকটা নাম আছে, বলি, হ্যাঁ, সবার সাথে বলো। এ ডি এ ব্যাটিক ওয়াল, অর্থাৎ এডিয়াব্যাটিক ওয়াল। এ ডি এ ব্যাটিক ওয়াল, এডিয়াব্যাটিক ওয়াল, নট অ্যান্টিবায়োটিক। অনেকে কয় বসে, স্যার অ্যান্টিবায়োটিক ওয়াল। অ্যান্টিবায়োটিক না, অ্যাডিয়াব্যাটিক, নট অ্যান্টিবায়োটিক, অ্যাডিয়াব্যাটিক ওয়াল। এর কারা হতে পারে? এই ওয়ান্ডের বাউন্ডারিতে কারা কারা থাকতে পারে? যেমন তামা, লোহা ইত্যাদি। এখানে কারা থাকতে পারে? যেমন যেমন কাঁচ, কাঁচ, শোলা, তুলা ইত্যাদি। এই ওয়ালের, সুপরিবাহী ওয়ালের কি বৈশিষ্ট্য কি? স্যার বৈশিষ্ট্য হচ্ছে এই বাউন্ডারি দ্বারা তাপের আদান প্রদান হতে পারে। তাপের আদান প্রদান হতে পারে, আদান প্রদান হতে পারে। আর এই বাউন্ডারি দ্বারা তাপের আদান
প্রদান হয় না। এবার চমৎকার একটা জিনিস, তাপ বা হিট, এটা নিয়ে কথা বলবো। তাপ বা হিট, আজকে থিওরিটিক্যাল ক্লাস, সব থিওরিটিক্যাল ক্লাস, আজকে সব থিওরিটিক্যাল ক্লাস। তাপ বা হিট 9-10 কত আগে লিখে দিই। তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা গরমের অনুভূতি জাগায়। যা ঠান্ডা গরমের অনুভূতি জাগায়, ওকে, এটা হচ্ছে তাপ। আচ্ছা, লিখছো? ওকে, আমি আরো লিখবো, দাঁড়াও। এখানে লিখবা নাকি? শোনো, লেখো না, আগে বোঝো, তারপর আমি মিশে দিই, তারপর লিখে দিই। আগে বোঝো, বিষয়টা বোঝার আছে। স্টপ রাইটিং। আমি লেখার সময় কিন্তু লিখবো না, বোঝানোর জন্য তুললাম। স্টপ রাইটিং। এটা একটা কঠিন বস্তু, তাহলে এটা একটা কঠিন বস্তু, তাহলে অবশ্যই অনুপরমাণু নিয়ে গঠিত, অর্থাৎ অণু নিয়ে গঠিত। এই অণুগুলো এক এক অবস্থান থেকে ভাইব্রেট করে। কারো ভাইব্রেশন বেশি, কারো ভাইব্রেশন কম, কিন্তু পরীক্ষা করে দেখবা যার হিট বেশি তার ভাইব্রেশন বেশি। যার হিট বেশি অণু সময়ের মধ্যে ভাইব্রেশন বেশি। এরা তার পরিবহন করে না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, তো যে লিকুইডের মতো হেঁটে হেঁটে যায় না, মানে পরিচালন আর কি, পরিচালন তো করে না। তাহলে নিজস্ব অবস্থান থেকে কি করে? ভাইব্রেট করে। যার হিট বেশি তার ভাইব্রেশন বেশি। তুমি একটু গরম বা একটা পাত্রে গরম পানি নিবা, নিয়ে একে হিট দিবা, তো যদি এর মধ্যে লিকুইড থাকে আর সেই লিকুইডকে তুমি যদি হিট দাও, তাহলে দেখতে পাবা লিকুইড উপরের গরম, নিচের গরম পানি উপরে যাচ্ছে, উপরের ঠান্ডা পানি নিচে আসতেছে, সার্কুলেট হচ্ছে। তাহলে উপরের নিচের তাপমাত্রাগুলো উপরে যাচ্ছে, উপরের তাপমাত্রা ঠান্ডা পানি নিচে আসছে, মানে তাপমাত্রার আদান প্রদান হচ্ছে। কি পদ্ধতিতে? এটা হচ্ছে পরিচালন। আর এটি এক একজন ভাইব্রেট করতেছে, এরতে ভাইব্রেট করছে, ও এরতে ভাইব্রেট করছে, ই স্লো ছিল, আর আমি হিট দিচ্ছি এই কোনায়, তাহলে এই কোনো প্রথম ভাইব্রেশন বেশি হয়ে গেল, ঝুমপালিকা রে, আর এটা কম। ই এর টাসে আসতেছে, তুকুস 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 তুকুস, তখন ওকে ট্রান্সফার করে দিচ্ছে। কি ভাইব্রেশন? না, এখানে যে জিনিসটা ট্রান্সফার করে দিচ্ছে তার নামে হিট। তার বলে ও হিট পায়, ও ভাইব্রেট করতেছে। এই হিট তো ধরা যায় না, ছোঁয়া যায় না, তাই হিটকে বলা হয় নন মেকানিক্যাল এনার্জি। কি এনার্জি? নন মেকানিক্যাল এনার্জি, অযান্ত্রিক শক্তি। তাহলে এখান থেকে আদান প্রদান করে দিচ্ছে, ওমর দিয়ে দিচ্ছে, তখন ইও যেভাবে কাঁপিচ্ছে সে হয়ে যাচ্ছে, কিন্তু পার্শ্ববর্তী জন তো হালকা কাঁপিচ্ছিল, তাহলে ওরা যখন টাচে টুকুস টুকুস করে জোরে জোরে কাঁপিচ্ছে আর আস্তে আস্তে কাঁপিচ্ছে, তখন ওকে ট্রান্সফার করে দিচ্ছে। এই যে হিট একজনের থেকে আরেকজনের সরাসরি ট্রান্সফার করে দিচ্ছে, এ ধরলে এই হিটটা ধীরে 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 পুরোটার মধ্যে ছড়ে পড়তেছে, সবগুলো কোনার ভাইব্রেশন প্রায় একই হচ্ছে। এই অবস্থায় তাহলে এই হলো কন্ডিশন। আর একটা আমরা পাত্র নেব, অবশ্যই একটা পাত্র নেব, দুই পাত্র দেখবি না আমাদের, আর একটা পাত্র আমরা অবশ্যই নেব। এই সেই পাত্র, এই পাত্র কিসের? এটা আছে কঠিন পদার্থ, এবং কি আছে? এমরা আছে গ্যাস। আর আমাদের বুঝতে পারলাম তো এখানে কি বলছিলাম, উপরে নিচে দৌড়াচ্ছে কে? এটা হচ্ছে আমার কি বলো, এটা হচ্ছে আমাদের হচ্ছে লিকুইড। এর মধ্যে আছে লিকুইড, ওর মধ্যে কি আছে? কঠিন পদার্থ, কঠিন বস্তু, লিকুইড। আর এর মধ্যে কি আছে?
এটার মধ্যে আছে গ্যাস। তো আমি যখন এখানে হিট দিতে থাকবো, আমি দেখব হ্যাঁ এখানে হিট যাচ্ছে, আর হিট এটা যদি দেই তাহলে এর সাথে পাত্রের গা এটা ধাপাস ধাপাস দুপুর ধাপাস করে বাড়ি খাচ্ছে না, বাড়ি খেয়ে যখন এই অনুতে এটির সাথে বাড়ি খাচ্ছে তখন হিটটা লেগে দৌড়াচ্ছে, আবার উনি আসে ঘুরতে চার বাড়ি খাচ্ছে, ঘুরতে চার বাড়ি খাচ্ছে, বাড়ি খাতে 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 পুরো পাত্রের মধ্যে হিটটা চলে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, তো এইটা আমি তোমাকে বললাম। এখন কথা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে বিকিরণ পদ্ধতিতে এত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে হিট ট্রান্সফার হয়। যেমন সূর্য থেকে আমাদের যে হিটটা পাচ্ছি সে তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আবার আসতেছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে তড়িৎ চুম্বক তরঙ্গ আকারে, যে তরঙ্গের মধ্যে তড়িৎ আছে চুম্বক আছে, আছে তো অধ্যায় আছে তো আমাদের 4th অধ্যায় ম্যাগনেটিজম, ওই অধ্যায়ে তুমি পাবা। তাহলে এইটা আমি আবার তো সংক্ষেপে বলে দিই, তো এটা আমি তোমাকে বললাম। তো যাই হোক, আমাদের প্রশ্ন হিট এই বিষয়টা, এই যে তুমি কি এখানে বুঝছো তো না, এটা বুঝছো তো তাই না? এখন তোমাকে আমি একটা কোশ্চেন ছুড়ে দিই, জানি না এগুলো তুমি এভাবে থিসিস করে পড়ছো কিনা আমার জানা নাই, তবে আমি তোমাকে একটা কোশ্চেন ছুড়ে দিচ্ছি। দেখো একটু, এটা একটা পাত্র, তার পাশে আছে আরেকটা পাত্র, পাত্র কটা সারেটি? 2টো পাত্র। এই পাত্রের মধ্যে কিছু গ্যাস আছে, হলুদ গ্যাস। এই পাত্রের মধ্যে কিছু গ্যাস আছে, তো আমরা বোঝানোর চেষ্টা করলাম 2 গ্যাস কিন্তু ভিন্ন ভিন্ন। এর মধ্যে নাইট্রোজেন গ্যাসের মধ্যে হয়তো অক্সিজেন গ্যাস ভিন্ন ভিন্ন। এমত অবস্থায় আমি বলে দিলাম এটা হলো হট আর এটা হলো কোল্ড। হট যেহেতু এটা, আর প্রত্যেকটি অণুর গতিশক্তি বেশি, ভাইব্রেশন বেশি, গতিশক্তি বেশি। এখানে যদি অক্সিজেন হয়, অক্সিজেন কি করতেছে, একে তো করতেছে, ইঙ্গের কাঁপতেছে, সে ইঙ্গে করে দৌড়াচ্ছে, ইঙ্গের দৌড়াচ্ছে। এটা কি অক্সিজেন? এটা কি ভাইব্রেশন? না, ভাইব্রেশন হচ্ছে অক্সিজেন যেটা বন্ডিং আছে, এই মাথায় একটা অক্সিজেন, ও মাথায় একটা অক্সিজেন পরমাণু, মাঝখানে আছে বন্ড, এই মাথায় একটা অক্সিজেন, এই মাথায় একটা অক্সিজেন, মাঝখানে আছে বন্ড, সে বন্ডটা এরকম করে। বন্ডটা কোন ছোট হচ্ছে, কোন বড় হচ্ছে, কোন ছোট হচ্ছে, কোন বড় হচ্ছে, এটা মানে ভাইব্রেশন অক্সিজেনের জন্য আর কি। আর এটা তো আর বন্ধন নাই, এটা তো এইরকম করতেছে, তো ওইটা এরকম করতে চার দৌড়াচ্ছে, এরকম করতে চার দৌড়াচ্ছে, এরকম করতে চার দৌড়াচ্ছে, ওটা ভাইব্রেশন। এখন এর ভাইব্রেশনটা কি? গতিশক্তি, ভাইব্রেশন। গতিশক্তি কয়রকম আছে? রৈখিক, তারপর ঘূর্ণন গতিশক্তি, রৈখিক গতিশক্তি, ঘূর্ণন গতিশক্তি, কম্পনজনিত গতিশক্তি, ভাইব্রেশনের গতিশক্তি যেটা। এই যে গতিশক্তিগুলো দেখতেছো, এর মধ্যে গতিশক্তিটা কম, কারণ কোল্ড, আর এর মধ্যে গতিশক্তি বেশি। যখন এই অণুগুলো বিভিন্ন দিক থেকে দৌড়ে দৌড়ে এসে বিভিন্ন দিক থেকে এদিকে দৌড়ে ড্রাম, এই যখন পাত্রে আঘাত করছে, এখানে তো অল টাইম পাত্রে আঘাত করতেছে, এরকম দৌড়াদৌড়ি করতেছে অল টাইম। আর ওরা হলো তারপরে একে গানাতে এরকম ঝুম্বালিকা ঝুম্বালিকা ঝুমা ঝুমারে, কিরকম? ঝুম্বালিকা ঝুম্বালিকা ঝুমা ঝুমারে, ঝুম্বালিকা ঝুম্বালিকা ঝুমা ঝুমারে। আরে বা ঝুম্বালিকা ঝুমা ঝুমা রে, ধাক্কা দুঃখু ঝুম্বালিকা ঝুমা ঝুমা রে। আরে বা ঝুম্বালিকা ঝুম্বালিকা ঝুমা ঝুমা রে, কি মজা ঝুমা ঝুমা রে। তো যখন একটা রঙের ইতিহাসে বাড়ি গেল, এটা যদি সুপরিবাহী দেয়াল হয়, এইটা কি পরিবাহী? সুপরিবাহী যদি দেয়াল হয়, আর সে বাড়ি খেলো, সে বাড়ি খেলো, আসলো ষোলো, আসলো ফার্স্ট। ওটি যেভাবে একজন একজনকে সংস্পর্শের মাধ্যমে আদান প্রদান করতেছিল, তাহলে এ ফার্স্ট বাড়ি খেলো, ও ষোলো বাড়ি খেলো, খাওয়ার পর দুজনে সংঘর্ষ হলো অ্যাট দ্য সেম টাইম পাত্রের দেয়ালের গায়ে, তখন এখান থেকে কিছু হিট ও পাশে পার করে দিল। এইভাবে যতগুলো এখানে সংঘর্ষ হচ্ছে ধাপ্পাস ধাপ্পাস করে, ওরাকে ষোলো এখান থেকে হিট খেলে ট্রান্সফার করে দিচ্ছে। তাতে কি হচ্ছে, এখানকার অণু গতিশক্তি কমতেছে, ওখানকারটা বাড়তেছে, এখানকারটা কমতেছে, ওখানকারটা বাড়তেছে, এখানকারটা কমতেছে, ওখানকারটা বাড়তেছে। বাড়তে বাড়তে কে বেশি হয়ে যাবে না, এক সময় দেখবা এর আর অর সমান হবে, তখন কোল্ড হট নামে কোনো কিছু থাকবে না, এর এবং এর তাপমাত্রা সমান হবে, অর্থাৎ তখন বলা হবে মিশ্রণের তাপমাত্রা সেম। এই যে বিনিময়টা ঘটলো, এখান থেকে দিল কি হিট, এই জন্য বলা হয় তাপ এক প্রকার শক্তি রূপান্তরযোগ্য শক্তি।
আরও কথা আছে, মেলা কথা আছে, কেন শক্তি রূপান্তর বলা হয়, আরও কথা আছে। তাহলে কি ট্রান্সফার করলো? হিট। হিটকে যেহেতু ধরা ছোঁয়া যায় না, নন মেকানিক্যাল এনার্জি। দেখো আমি ট্রান্সফার করে দিচ্ছি। একটা বস্তুর প্রচুর গতিশক্তি, প্রচুর হেভি গতিশক্তি দিয়ে আমি ছেড়ে দিলাম, প্রচুর গতিশক্তি দিয়ে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে রাস্তায় ঘর্ষণ আছে, ধীরে ধীরে বস্তুতে সামনের দিকে যাবে, আর গতিশক্তি মানে গতিটা মানে কমতে থাকবে, কমতে কমতে একসময় স্লো হয়ে যাবে। কেন? কারণ উল্টো দিকে ঘর্ষণ বল, ওইদিকে তার স্মরণ, একসময় স্লো হয়ে যাবে। স্লো হয়ে একসময় থেমেই যাবে। তাহলে এই সময় থেমে গেলে কি হলো? তার একটা গতিশক্তি ছিল, সেই গতিশক্তিটা ধীরে 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 কৃত কাজে কনভার্ট হয়ে গেছে, কাজের একক জুল। আর এই ক্ষেত্রে ওই যে কাজের একক জুল, গতিশক্তি ধীরে ধীরে কৃত কাজে কনভার্ট হলো, ওই কাজের নাম হচ্ছে বল ইন্টু স্মরণ, আর ওই কৃত কাজ হচ্ছে মেকানিক্যাল এনার্জি। এখানে গতিশক্তি ট্রান্সফার করে দিল, দিয়ে গতিশক্তি কমে গেল। এখানে যে জিনিসটা ট্রান্সফার করে দিছে, ওই যে কৃত কাজে রূপান্তর করছে, এখানে যেই এটা করছে সেটা হচ্ছে তাপে রূপান্তর করছে। তাহলে গতিশক্তি ওই মোড়ে ট্রান্সফার করে দিয়ে ওমরা আসলে কি রূপান্তর করছে? তাপ রূপান্তর করছে। তাহলে কোন বডি কি রূপান্তর করছে? তাপ রূপান্তর করছে। এই যে তাপটা, এটা যেহেতু কাজটা তো আমি দেখতে পারি, বল আছে, স্মরণ আছে, বলটাকে অনুভব করতে পারি, স্মরণটা মাপতে পারি, কিন্তু হিট ধরা ছোঁয়া যায় না। এই জন্য হিটকে বলা হয় নন মেকানিক্যাল এনার্জি। হিট বিষয়টা আমি আসলে কি কি লিখতে চাচ্ছেন তোমার কি বুঝতে পারছো বাবা ঘটনাগুলো? একদম এটাই আমি তোমাকে বললাম। দাঁড়াও, তাহলে হিট নিয়ে কি ব্যাখ্যা দেওয়া যেতে পারে? তাহলে এক প্রকার যা ঠান্ডা গরমের অনুভূতি জাগায়। আরো বলবো, সেটা হচ্ছে হিট। এটা আরো অনেক কথা ছিল, মেলা কথা ছিল। চলো, এখন কথা আমার শেষই হলো না। এই যে কঠিন পদার্থ তুমি দেখতেছো, এখনো শেষই হয়নি কথা আমার। এই যে কঠিন পদার্থ তুমি দেখতেছো, এই কঠিন পদার্থের এই অণুগুলোর মধ্যে, এই যে অণুগুলোর মধ্যে, এর মধ্যে এক এক জায়গায় থাকে, ভাইব্রেট করতেছে, কাঁপতেছে, এক এক জায়গায় থাকে। এভাবে এরা কিন্তু একটার সাথে আর একটা স্প্রিং এর মতো করে লাগা আছে। স্যার কিসের মতো? স্যার বলো বলো বলো, যারা কিসের মতো বলো, যারা কিসের মতো? এই যে কিসের মতো লাগা আছে? স্প্রিং এর মতো, স্প্রিং এর মতো। একটার সাথে আরেকজন স্প্রিং এর মতো লাগা আছে। এর সাথে ওই, ওর সাথে, এর সাথে ওই, ওর সাথে, এর সাথে, এর সাথে, এর সাথে, এর সাথে স্প্রিং এর মতো লাগা আছে। করে মনে হয় যে এই বুঝি টান মারলো, এই বুঝি উই টান মারলো, এই বুঝি ই টান মারলো, এই বুঝি উই টান মারলো, একটা বিষয় আদি এখানে সৃষ্টি হয়। তাহলে স্প্রিং এর মতো একজনের আছে, শ্বেত লাগে আছে। এই যে একজনের সাথে আরেকজন যে লাগে আছে, এর মধ্যে আছে অনুসময়ের মধ্যে আছে বিভব শক্তি। তাহলে এই যে পদার্থ দেখতেছে, এই পদার্থের মধ্যে কি কি আছে? বিভব শক্তি আছে, সেই সাথে কি আছে? ওই ভাইব্রেশনাল এনার্জি মানে গতিশক্তি আছে। গতিশক্তির একটা রূপ ভাইব্রেশন, এক গতিশক্তির একটা রূপ হচ্ছে ভাইব্রেশন, একটা হচ্ছে ট্রান্সলেশনাল, আরেকটা হচ্ছে রোটেশনাল, ঘূর্ণন, রৈখিক ট্রান্সলেশনাল, আরেকটা হচ্ছে ভাইব্রেশন। তো ভাইব্রেশনটা মানে কি? গতিশক্তি। তাহলে আছে গতিশক্তি, তারপর আছে বিভব শক্তি। এই গতিশক্তি আর বিভব শক্তি সমষ্টি আসলে এই বডির তাপমাত্রা, তাপ। তাহলে সম্পূর্ণ যতগুলো অণু আছে, এই অণুগুলোর মধ্যে যে গতিশক্তি এবং বিভব শক্তি আছে, তার যোগফলটা আসলে এখানকার কি? তাপ। ওই যোগফলটা আসলে এখানে তাপ রূপে আত্মপ্রকাশ করে, হিট রূপে আত্মপ্রকাশ করে। কবা না তো, না গোপন কথা কয় না কাউকে। এক একটা অণুর যে গতিশক্তি, ওটা হচ্ছে তাপমাত্রা। তাহলে গতিশক্তি বলা যাবে না, পদার্থের ক্ষেত্রে বলতে হবে গতিশক্তি প্লাস বিভব শক্তির যোগফল। তাহলে প্রত্যেকটা অণুর গড় যে শক্তি, এটা হলো তাপমাত্রা। গড় মানে একটা তাপমাত্রা, আর সম্পূর্ণ শক্তি যেটা হচ্ছে তাপ। তাহলে গড়ে এক একটা যেটা হবে সেটা হচ্ছে তাপমাত্রা, আর সম্পূর্ণটা যেটা হবে সেটা হচ্ছে তাপ। কাহিনী তো এখানে না, কাহিনী তো অন্য জায়গায়। কোথায় কাহিনী স্যার? কাহিনী হচ্ছে আমরা তো বলবো কি অধ্যায়? তাপগতিবিদ্যা অধ্যায়। তাপগতিবিদ্যায় খেলাটা হচ্ছে কাকলে আদর্শ গ্যাসের নিয়ে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে তোমরা জানো, আদর্শ গ্যাসের অনুসম এমন কন্ডিশনে রাখা হয়, লো প্রেশার, হাই টেম্পারেচার, এমন কন্ডিশনে রাখা হয়, ওর মধ্যে কিন্তু কোনো রকম কি থাকে না, প্রায় অনুসময়ের মধ্যে কোনো আন্তঃনিক বল বলো বা আকর্ষণ বলো থাকে না। যদি আকর্ষণ না থাকে, তাহলে ওর মধ্যে কোনো বিভব শক্তি থাকবে না। তাই আদর্শ গ্যাসের অণুর ক্ষেত্রে যেটা গতিশক্তি, ওরই মোট শক্তি,
ওটাই আমার সম্পূর্ণ অণুর যে মোট গতিশক্তি, ওটাই আমার মোট শক্তি, ওটাই আসলে ওইখানকার তাপ। আর এক একটা অণুর যে গতিশক্তি বা গড় গতিশক্তি, এটা আমার কি তাপমাত্রা, যে তোর মধ্যে কি নাই, বিয়োগ শক্তি নাই। তাহলে কঠিন পদার্থের জন্য আমার বিয়োগ শক্তি ইনপুট করতে হবে, কিন্তু আদর্শ গ্যাসের জন্য বিয়োগ শক্তি ইনপুট করার দরকার নাই। বিষয়গুলো কি তোমাকে বোঝাতে পারছি? এই কথাগুলোই আমি লেখার জন্য পায়তারা করতেছিলাম। তাহলে বলো কি বলবো এখন? এখন তুমি বললে মনে হয় আশা করি বুঝে বুঝে তোমার তোলা যাবে। তাপের পরে শরীর যা ঠান্ডা গরম হয়ে অনুভূতি জায়গায়, এটা তো জায়গায়, হ্যাঁ এটা তো 9 10-এর জিনিস। এবার পদার্থের মধ্য থাকা, পদার্থের অনুসময়ের মধ্যে থাকা, পদার্থের মোট অনুসময়ের মধ্যে থাকা, মোট, আগে লেখো না গো, অনুসমূহের, মোট অনুসময়ের মধ্যে থাকা অভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ হলো তাপ। শক্তির বহিঃপ্রকাশ কে, আচ্ছা শক্তিকেই লিখে দিলাম, লেখো না আগে বলছি কিন্তু। আচ্ছা, তাহলে পদার্থের মোট অনুসময়ের মধ্যে থাকা অভ্যন্তরীণ শক্তির সমষ্টিকে তাপ বলে। এই যে অভ্যন্তরীণ শক্তিটা দেখতে পাচ্ছ, এটা কারা কারা? গতি শক্তি আর হলো বিভব শক্তির যোগফল, বিভব শক্তি। বিভব শক্তি কোথা থেকে আসে? অনুসময়ের মধ্যে আকর্ষণ থেকে আসে। আর গতিশক্তি কে থেকে আসে? এই গতিশক্তি কি কি টাইপের আসে? রৈখিক গতিশক্তি থেকে আসবে, সরি রৈখিক গতি থেকে আসবে রৈখিক গতিশক্তি। তাহলে এটা থাকবে একটা রৈখিক গতিশক্তি, রৈখিক গতিশক্তি, গতিশক্তি রৈখিক গতি থেকে আসবে। আর থাকবে কি বাবা? ঘূর্ণন গতিশক্তি, ঘূর্ণন গতি থেকে আসবে, ঘূর্ণন গতিশক্তি, ঘূর্ণন গতি থেকে আসবে। তারপরে কি বাবা? তারপরে কম্পনজাত গতিশক্তি, কম্পনজাত গতিশক্তি, ভাইব্রেশনাল এনার্জি আর কি, কম্পনজাত শক্তি বা গতিশক্তি, কম্পনজাত শক্তি বা গতিশক্তি, গতিশক্তি। এই যে কার কার মধ্যে এটা থাকতে পারে, কার কার মধ্যে সবগুলো থাকতে পারে। আর কার কার মধ্যে যেমন যে পদার্থের জন্য, যে কঠিন পদার্থের জন্য আমাদের কি থাকে, কম্পনজাত শক্তি থাকে, ওটাই আসলে আমাদের কি গতিশক্তি। এক জায়গাতে করে নাকি ইঙ্গে করে পুরোটা এলাকা জুড়ে ঘুরে আসে না, এক জায়গাতে ইঙ্গে ইঙ্গে করে কাপাকাপি করে, তাহলে ওটার মধ্যে কি কম্পনজাত গতিশক্তি, ওটাই আসলে কি গতিশক্তি। কারো কারোর মধ্যে তিনটেই থাকতে পারে, কারো কারোর মধ্যে যে কোনো দুটি থাকতে পারে, কারো মধ্যে কারো একটা থাকতে পারে। গ্যাসের অণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনটেই থাকবে গ্যাসের অণুর ক্ষেত্রে, কিন্তু এটা থাকবে না, গ্যাসের ক্ষেত্রে বিয়োগ শক্তি থাকবে না। তাহলে আমরা এখন কি লিখবো? আমরা এখন লিখবো যে আদর্শ গ্যাসের, আদর্শ গ্যাসের কোনো বিভব শক্তি নাই, বিভব শক্তি নেই, তাই গতিশক্তি আসলে গতিশক্তি বা অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি মানে কিন্তু গতিশক্তি, অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি আসলে তাপ।
তাপ শক্তি। লেখো, তাতে লেখা শেষ, পেজ পাল্টাবো। তাপ হলো কারণ, তাপমাত্রা হলো ফলাফল ইত্যাদি, এলে নর্মাল জিনিস, 9 10 পড়েছ। ও লেলে আমার কোনো মাথা ব্যথা নাই। ওই যে তাপ আর তাপমাত্রার মধ্যে বেসিক ডিফারেন্স। তাপ হলো কারণ, তাপের কারণে তাপমাত্রার সৃষ্টি হয়, মানে ঠান্ডা গরমের যেহেতু অনুভূতি জায়গায়, তাহলে তাপ হলো কারণ, তাপমাত্রা হচ্ছে ফলাফল, এটা নর্মাল জিনিস, লেন লিখে দিলাম না। আমি গেলে মূল কথাগুলো বলে যাচ্ছি আমি। হ্যাঁ, আমি তাপমাত্রার বিষয়টা বলতেছি কিন্তু আমি শুধু আদর্শ গ্যাসকে টার্গেট করে, হ্যাঁ না, এটা লিখলাম অণুর গড়, হ্যাঁ কারণ অণুর আদর্শ গ্যাস অণুর গড় গতি শক্তিকে তাপমাত্রা বলে। গড় গতিশক্তি আসলে তাপমাত্রা, এভাবে লিখবো না, কারণ তাপমাত্রা বলে, এটা যদি তাপমাত্রার সংজ্ঞা হিসেবে দিতে যাও তাহলে তো সমস্যা। যদি এটাকে সংজ্ঞা হিসেবে দিতে যাও গড়, ওকে। আরও একটা কথা মেলা কথা আছে, এটা আবার অণু মানে সবগুলোর ক্ষেত্রে বুঝে নিলে সমস্যা, তাই এখানে আমি উল্লেখ করে দিলাম বাবা, আদর্শ গ্যাস অণুর, আদর্শ গ্যাস অণুর অণুর গড় গতিশক্তি গড় গতিশক্তি তাপমাত্রা, আদর্শ গ্যাস অণুর গড় গতিশক্তি তাপমাত্রা, এটা লিখে দিলাম। আদর্শ গ্যাস অণুর গড় গতিশক্তি তাপমাত্রা, মোট গতিশক্তি তাপ। আমি আবারও কথা বলবো, আমরা কীভাবে বাড়াতে পারি, কীভাবে কমাতে পারি ইত্যাদি নিয়ে আবারও কথা বলবো, তাহলে একটা সিগনাল দিলাম আর কি। এবার তুমি একটু একটা কাজ করো, হ্যাঁ, যেটা কাজ সেটা হচ্ছে কি, লিখবা না কিন্তু, একদম লিখবা না কিন্তু, একদম লিখবা না, লেখার চেষ্টাই করবা না। ওকে স্যার, দেখছো তো আঁকানো, দেখো নি, গেট। এটার নাম সুপরিবাহী দেয়াল। ছি, সুপরিবাহী দেয়াল না বাবা, মিসিং হয়ে গেছে না, গেছেই তো স্যার। পুরোটা লালু। এটার নাম কুপরিবাহী দেয়াল। কুর কি অবস্থা, এটা হলো কুপরিবাহী দেয়াল। জানো তো তাপের আদান প্রদান হয় না, ঠিক আছে তো।
আর এই দেয়ালটা হলো সুপরিবাহী দেয়াল, পরিবাহী দেয়াল। কারো কোনো কনফিউশন? ধরো আমি দেখেছি বিষয়টা, যদি কারো কোনো কনফিউশন হয়, পরিবাহী দেয়াল, তাহলে কি সুপরিবাহী দেয়াল। এইখানে যে বস্তু আছে তার নাম হচ্ছে এ, এখানে যে বস্তু আছে তার নাম হচ্ছে বি, এখানে যে বস্তু আছে তার নাম হচ্ছে সি। ঘর ঘর, তাহলে এই ঘরের সাথে এই ঘরের এই দিক দিয়ে কোনো দুয়ার নাই, তবে এই ঘরের সাথে ওই ঘরের এটা দুয়ার, এই ঘরের সাথে ওই ঘরের ওটা দুয়ার। আর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছ না, এটা এটা কি ওয়াল? সুপরিবাহী। তাহলে এখন আমি কি লিখবেন? আমি এখন কথা লিখবো। দেখো কিন্তু দেখো আমার দিকে দেখো, আমার দিকে দেখো, আমার দিকে দেখো সবাই, এভরিবডি, বডিরা। দুটি বস্তু, দুটি বস্তু, দেখো কটা বস্তু? এ আর বি, দুটো বস্তু। দুটো বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে পৃথকভাবে তাপীয় সাম্যাবস্থায় থাকলে, তাপীয় সাম্যাবস্থায় থাকলে প্রথমোক্ত বস্তু দুটি একে অপরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। ইহাকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলা হয়। কি সূত্র? শূন্যতম সূত্র। সূত্রটা কেমন দেখি? বল বলো 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 বলো। হয়েছে হয়েছে, বুঝছো না? বুঝুনি? না বুঝিনি স্যার। এনকার তাপমাত্রা কত হয়? টিএ। এনকার তাপমাত্রা টিবি। এনকার তাপমাত্রা টিসি। তাহলে দেখো কি লিখি? দুটি বস্তু, লেখো না, দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে পৃথকভাবে তাপীয় সাম্যাবস্থায়, দুটি বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে পৃথকভাবে তাপীয় সাম্যাবস্থায় থাকলে প্রথমোক্ত বস্তু দুটি প্রথমোক্ত বস্তু দুটি তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটা হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। দাঁড়াও, টি এ সমান সমান টিসি এবং অর্থাৎ টি এ সমান সমান টিসি এবং টি বি সমান সমান টিসি হলে, কিসের টি এ, কিসের টিবি, কিসের টিসি? টি এ সমান সমান টিবি হবে। এটা আমার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এটা কি স্যার? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এই যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, শূন্যের দরকার কি ছিল স্যার? প্রথম বানিয়ে দিত না? প্রথম সূত্র আবিষ্কার হওয়ার পরে শূন্যতম সূত্র আবিষ্কার হয়েছে। তাহলে শূন্য, ওই জন্য আর কোনো নাম খুঁজে পায়নি। শূন্যের আগে কি আছে? প্রথমের আগে কি আছে? শূন্য। তো শূন্য দে, শূন্যতম সূত্র। তাহলে হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এখানে একটা কথা লেখা আছে, কথা দিয়ে একটু মনোযোগ দিও। কি লেখা আছে বলো? কি লেখা আছে? এখানেও লেখা কি? এটা হেলা করা ঠিক না। তাহলে ঘটনা কি? তাপীয় সাম্যাবস্থা বিষয়টা কি? আমরা এক লাইনে লিখে দেব। এখানে দেখছো না? আবার করে দেখো, লেখাপাতে একটু দেখো। কুড়ি গেল? হ্যাঁ, লেখাপাতে দেখো। দেখেছ? দেখো নি? দেখো একটু নিচের দিকে একটু খেয়াল টেয়াল দাও। দেখো তোমাকে কোশ্চেন টোশ্চেন করলে ধরতে পারবা কিনা, বুঝতে পারবা কিনা, একটু দেখো, একটু কোশ্চেন টোশ্চেন দেখো, দেখতে পারো কিনা। দেখছো না? ওকে, বলো তো, আমি এখন কোশ্চেন করবো তোমাকে। বলো তো দেখি,
এটা একটা আমার পাত্র, এটা আজকে শেষ, কাল থেকে ম্যাথমেটিক্যাল ক্লাস শুরু। এটা আমার পাত্র, এই পাত্রের মধ্যে এটা হচ্ছে আমার কি দেয়াল, কুপরিবাহী, বোঝানো জড়িত এটা দিলাম, কুপরিবাহী দেয়াল। এটা তুলা শোলা দ্বারা মোড়ানো, কোন রকম হিট এই পর্যন্ত ট্রান্সফার হবে না, তুলা শোলা দ্বারা মোড়ানো। ওকে, তুলা শোলা দ্বারা মোড়ানো, হিট ট্রান্সফার হবে না, তুলা শোলা দ্বারা মোড়ানো। এমত অবস্থায় খুব সাবধানে নিজের অবস্থান থেকে ডিল করবা। গ্যাসের যে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ গুলা, যেমন চাপ, যেমন চাপ পি, আয়তন ভি, না এভাবে বলবো না, আমি প্র্যাকটিক্যালি বলবো, তাহলে থিঙ্কিং ভালো আসবে। এর মধ্যে তাপমাত্রা আছে 50 ডিগ্রি সেলসিয়াস, গ্যাসের তাপমাত্রা, এর মধ্যে গ্যাস আছে, গ্যাসের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, চাপ 2 atm, আয়তন 10 লিটার, মোট সংখ্যা 2 মল। যাও, আরে যে বাইরে কি আছে, পরিবেশ, তার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, পরিবেশের তাপমাত্রা, পরিবেশের চাপ 1 atm, কত 1 atm দিলাম। বলো তো দেখি এই গ্যাসটা কি তাপের সাম্যাবস্থা আছে না নাই? বলো, মন কি বলে? এরকে মন কিছুই করছে না, করছে মাথা হ্যাং করছে, স্যার মন কি আর কি কবি, আছে না? তাতেও সাম্যাবস্থায় আছে, আছে তাপের সাম্যাবস্থা আছে গ্যাসটা। একটু আগে দেখলাম এটা সমান, সমান না তাপের সাম্যাবস্থা, এই যখন বলে হেলা করার দরকার নাই, দরকার আছে। এই যে 2-4টা উদাহরণ দিতে তুমি তোমার ক্রিস্টাল ফটফটা ক্লিয়ার হয়ে যাবা। ওই যে উদাহরণ দিলাম, একদম টাটকা উদাহরণ দিলাম। আর একটা উদাহরণ দেখো, কয় কি রে, তাপিও নাকি সাম্যাবস্থা আছে রে, বুঝলাম না, ইয়া কিয়া হুয়া, ধিঙ্কা চিকা চিকারে, এর সাথে ধিঙ্কা চিকা চিকারে, আবারও নাহি রে, নাহি রে, নাহি রে, ও নাহি রে, ঠিক এর মধ্যে আছে আমার, ভালো করে বুঝবা, ওই সেই গ্যাস যার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, চাপ 2 atm, আয়তন 10 লিটার, মোল সংখ্যা 2 মল, বাইরে পরিবেশের তাপমাত্রা, এটা পরিবেশ, পরিবেশ, তাহলে পরিবেশের তাপমাত্রা কত, এটা পরিবেশ, বাইরে কি আছে, পরিবেশ স্যার, পরিবেশ আছে স্যার, বাইরে স্যার, বাইরে হচ্ছে আমার পরিবেশ, তাহলে বাইরে হচ্ছে পরিবেশ, পরিবেশের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 1 atm। এটা যদি আমার সুপরিবাহী হয়, সুপরিবাহী, আর মনে আছে এটা আমি কি পরিবাহী দিছিলাম, বলছিলাম আমি তোমাদেরকে, এটা কুপরিবাহী আর কি, কুপরিবাহী, এটা কুপরিবাহী, আর ওটা কি বাহী, সুপরিবাহী। এমন অবস্থায় তুমি দেখতে পাবা যদি এরকম হয়, তাহলে এখানে হিটের আদান প্রদান হবে। আর হিট কোথাতে কোথায় যায়, যে একজন জোরে জোরে বাড়ি দেয় আর একজন আস্তে আস্তে বাড়ি দেয়, তাহলে এখান থেকে ধীরে ধীরে এখানে এনার্জি ট্রান্সফার হয়, অর্থাৎ এর গতিশক্তি অর গতিশক্তি সমান হয়। দেখছিলে তো এই পাত্রের মধ্যে ঝুমবালিকা, ঝুমবালিকা চলো, ঝুমবালিকা ঝুমা ঝুমা রে, আরে ঝুমালিকা ঝুমালিকা ঝুমা ঝুমা রে, তাহলে ধীরে ধীরে ঝুমালিকা ঝুমালিকা ঝুমা ঝুমা রে, ঝুমালিকা ঝুমালিকা ধীরে 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 সমান হয়ে গেছে, তাই তো? তাহলে ধীরে ধীরে এনার্জি ট্রান্সফার করেছে হিটে। তাহলে ঘটনা হচ্ছে কি, যে তাহলে কোথায় থেকে কোথায় যায়, হট কাপাকাপি বেশি, কোল্ড কাপাকাপি কম, হট থেকে কোন দিকে যায়, কোল্ডের দিকে, ও পাশে কোল্ড, এখানে হট, প্রচুর মানে সুপরিবাহী, তাহলে এখানে হিট চলে যাবে, এই অনুর গতিশক্তি কমতে থাকবে। যেহেতু পরিবেশ অনেক বড়,
তাহলে এখানে যাওয়াজনিত কারণে পরিবেশের তাপমাত্রা নো চেঞ্জ। এখান থেকে 2-4 হিট গেলে কিছু হবে না। সাগর থেকে 1 বালতি পানি নিলে বা 1 বালতি পানি সাগরের মধ্যে দিলে, যে এখানে উচ্চতা হিউজ পরিমাণে, বাপরে সাগর মধ্যে 1 বালতি পানি দিচ্ছে, হাঁটুর থেকে পানি কমরে চলে যাচ্ছে, এমন তো বোঝাই যাবে না যে কোনো 1 বালতি 10 বালতি পানিকে 100 বালতি বা 10 ট্রাক পানি নিয়ে যাক না কেন, বোঝা যাবে না যে 10 ট্রাক পানি তুলছিল। এটা সম্ভবই নয়, বোঝাই সম্ভব নয়। এই পরিবেশ থেকে প্রচুর দুনিয়া জুড়ে পরিবেশ, সেই দুনিয়া জুড়ে পরিবেশের মধ্যে হালকা একটু হিট ঢুকতেছে, কি হয়েছে, সমস্যা নাই। ধীরে ধীরে হিট ট্রান্সফার হতে 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 এই হিটটা হবে এখানে 27 ডিগ্রি সেলসিয়াস। হিট কমে গেছে না বাড়ে গেছে রে? কত গেছে? ভালো করে সুন্দর করে, কমে গেছে না বাড়ে গেছে? আচ্ছা, হিটের সাথে যেন চাপের সম্পর্ক কি? পি সমানুপাতিক টি। তাপমাত্রা কমলে চাপ কমে যায়। তো আমি প্র্যাকটিক্যালি বলতেছি কথাগুলা। এখানকার চাপ কমতে 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 নো 180 এম। তোমার মাথায় যে 180 আসবে, ওই জন্য আমি 2 দিয়ে টোপ দিছিলাম। এটা হলো 1.5 বা 7 বা 6 এটিএম। আমার ওই শর্ত তো নাই ভাই। কি চাপ সমান হবে? আমার শর্ত তাপমাত্রা সেম হতে হবে। হ্যাঁ, এখন এই গ্যাস আর এই পরিবেশ তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে স্যার ওদের ইয়া কিয়া হুয়া? দুটের মধ্যে দুটোই তাপীয় সাম্যাবস্থা, কিন্তু মুখের ভাষা হবে ভিন্ন। দেখো মুখের ভাষা দেখো। গ্যাস এবং পরিবেশ একে অপরের সাথে তাপীয় সাম্যাবস্থা আছে। এক্ষেত্রে গ্যাস পৃথকভাবে তাপীয় সাম্যাবস্থায় আছে, ওর সাথে পরিবেশের কোনো আদান প্রদান নাই। তবে তাপীয় সাম্যাবস্থাটা কি? তাপীয় সাম্যাবস্থা হচ্ছে যদি এই যে ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ গুলো দেখলা, তাপমাত্রা, চাপ, আয়তন, মোল, এগুলো যদি স্থির হয়ে যায়, চেঞ্জ না হয় কোনো গ্যাসের জন্য, যদি চেঞ্জ না হয়, আমি বুঝবো গ্যাসটা কিসে আছে? তাপীয় সাম্যাবস্থা আছে, চেঞ্জ হচ্ছে না। ভাই 10 বছর 20 বছর 50 বছর তোমার নাতিপুতি আসে যদি দেখে, তাও দেবি কে রে, এর মধ্যে তাপ কত 50, চাপ কত 2 এটিএম, 10 লিটার, 2 মোল। হ্যাঁ, তার নাতিপুতি আসে যদি দেখে, তাও তো দেখবি 10, আচ্ছা 50, এটা দাদা রেখে গেছিল রে, দাদার দাদা রেখে গেছিল। তারপরে আরো পুঁতি আসে করছে তার দাদা রেখে গেছিল রে, আর পুঁতি আসে করছে তার দাদা রেখে গেছিল। যুগের পর যুগ চলতেছে, এখানকার তো তাপ হিট তো বাড়ছে না কোথা থেকে। তার মানে ফিক্সড হয়ে গেছে গ্যাসের জন্য। তাহলে গ্যাসের জন্য এই জিনিসগুলো ফিক্সড হয়ে গেলে, তাপমাত্রা, চাপ, আয়তন, এইটা তুমি 10 বছর পরে আসে থাকো না কেন? যতদিন পরিবেশের তাপমাত্রা 27 থাকবে, এটাও কত থাকবে? 87 থাকবে। 10 বছর পরে ইমাজিন করো পরিবেশের তাপমাত্রা 87 আছে, তাহলে এলো কত? 27। আর এখানকার চাপ তো ওটাই থাকবে। হ্যাঁ, তাপমাত্রা কমছে, চাপও কমে নিচ্ছি, কিন্তু এমন না যে চাপের শর্ত জুড়ে তাহলে কি হতে পারে সমান সমান, কিন্তু ওটা শর্ত না। শর্তটা কি? একে অপরের সাথে বললে শর্ত হচ্ছে তাপমাত্রা সেম হতে হবে, আর বাদ বাকিগুলো দিলে চাপ, আয়তন, মোল সংখ্যা এগুলো ফিক্সড হতে হবে, আর তাপমাত্রা সেম হতে হবে। তাহলে আমি বলবো একে অপরের সাথে। তাপীয় সাম্যাবস্থায় কি কি স্থির থাকে জানতে চাইবে? মনোযোগ না দিলে লস তোমারও। যদিও এটা নিয়ে বিশেষ কোনোভাবে আমাদের বইয়ে ব্যাখ্যা করেনি, কোনটি সমান সমান হয়, কোনটি স্থির থাকে, এগুলো জানতে চাইবে। আর একটা উদাহরণ দেখো, চমৎকার উদাহরণ। ইয়াহু ইয়াহু দেখো, সময়ের অভাবে আমরা এটাকে আর ডিজাইন করতে পারিলাম না, এটাকে দিলাম ফুড়ি বাহি। সময়ের অভাবে আমরা এর মধ্যে একটা ওয়াল দিয়েছি, সময়ের ওয়ালটা সুন্দর করে দিতে পারলাম না। এটা ফুড়ি বাহি, দুটি চেম্বার। এই চেম্বার আছে অক্সিজেন গ্যাস, এই চেম্বার আছে নাইট্রোজেন গ্যাস। ওকে স্যার, ওকে ওকে। এই যে অক্সিজেন গ্যাস দেখছো তো, এর মধ্যে আছে হচ্ছে তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, এর তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এর চাপ হচ্ছে 10 এটিএম, আর এর চাপ হচ্ছে 2 এটিএম, এর মোল সংখ্যা হচ্ছে 5 মোল, আর এটার মোল সংখ্যা দেওয়া আছে 3 মোল। এটা দেওয়া আছে হচ্ছে তোমার কত, এটার আয়তন হচ্ছে, এটা ফিক্স সুপারগুলো মারার কিগুলো, সুপারগুলো, SUPPER সুপার গুলো, GLUE গুলো,
দুই মাথায় সুপারগুলো মারিয়ে দিচ্ছি যে আয়তন যাতে নরম। হ্যাঁ, যদি আয়তন ওইরকম হওয়ার সুযোগ থাকে, মানে তোমার এটা যদি মুভেবল পিস্টন হয় তাহলে কিন্তু ওটাও অ্যাডজাস্ট হয়ে নিবি, এমনভাবে অ্যাডজাস্ট হবি আর সারা জীবন আর চেঞ্জ হবে না, স্থির হয়ে যাবি সব, আর তাপমাত্রা ইকুয়াল। তাহলে বাবা এটা কত আছে? এটা আমি দিলাম হচ্ছে কত মল, একটু কম মলে তুই দেখতে পাচ্ছি, এটা আমি আয়তন তো কমই দেখতে পাচ্ছি, এটা দিলাম 4 লিটার, আর এটা দিলাম যেহেতু বড় আয়তন দেখতে পাচ্ছি 6 লিটার দিলাম। তো বাবা এখানে গ্যাস গুলো ধাম্মাকে ঝুম বালিকা ঝুম বালিকা জুমা জুমা রে, আর তো ঝুম বালিকা জুমা জুমা রে, তো ট্রান্সফার করে দিবি ট্রান্সফার করে দিবি ট্রান্সফার করে দিবি। তাহলে কি ট্রান্সফার হবি রে? হিট ট্রান্সফার হবি। হতে 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 এক সময় এখানকার তাপমাত্রা চেঞ্জ হয়ে কি হবি স্যার? চেঞ্জ হয়ে এটা সাপোজ ধরে হলো 50 ডিগ্রি সেলসিয়াস, ওটা হলো 50 ডিগ্রি সেলসিয়াস, দুই তাপমাত্রা কি হয়ে গেল? সেম। এ তাপমাত্রা এখানকার কমছে না, চাপ কি হবি? কমবি না? হ্যাঁ, এমন হবি না দুই চাপ সমান। নো, এটাই এতক্ষণ বুঝলাম নাকি? হ্যাঁ, আমাদের এখানকার কি হলো? এখানকার চাপ কমে হলো 8 atm, কমছে স্যার কমছে স্যার। এখানকার চাপ তাপমাত্রা কিন্তু ওখানে বাড়ছে, 20 থেকে 50 যাচ্ছে, তাহলে এখানকার চাপ উদাহরণ দিচ্ছি ভাই, তুমি বাড়ি যাওয়ার ক্যালকুলেশনে না হয়ে পড়ো না প্লিজ। বাড়ি থেকে মানে ক্যালকুলেশন দিতে কিছু মোল এত এই যে এটা তুমি কারোর কথা নয়, ইনকা করলো কেন? উদাহরণ দিয়ে তোমাকে বুঝাচ্ছি। বাড়ির যে খাওয়া দাওয়া বাদ মনে করছে চিন্তা করছে যে কি রে ঘর নাকি, এটা আসলে কিনকা হয় নাকি? না, আমরা একটু তোমাকে দিচ্ছি আর কি, মানে একটা বোঝানোর জন্য একটা উদাহরণ ধরছি আর কি। ওকে, তাহলে এখানকার চাপ 2 atm না থেকে এটা হয়ে গেল সাপোজ ধরো 5 atm। বাড়ছে না? চাপ বাড়ছে না? কিন্তু চাপটা সমান হওয়া জরুরি না। এরপরে 20 বছর পর এসে দেখবা যে এটাই আছে, এটাই আছে, এটাই আছে, এটাই আছে, এটাই আছে, এটাই আছে, তাপমাত্রা এটাই আছে। এই অবস্থার নাম হচ্ছে তাপীয় সাম্যাবস্থা। বিষয়টা কিন্তু খুবই জরুরি, বিষয়টা কিন্তু হেবি সুন্দর। তাহলে তাপীয় সাম্যাবস্থা আমাকে কি বলতে হবে? তাপীয় সাম্যাবস্থা নিয়ে আমাকে কি বলা যায়? তাপীয় সাম্যাবস্থা আমি কি বলবো? তাপীয় সাম্যাবস্থা আমি বলবো, তাপীয় সাম্যাবস্থায় দুটি বস্তুর মধ্যে তাপমাত্রা সমান হবে, এবং তাপীয় সাম্যাবস্থায় দুটি গ্যাসের মধ্যে তাপমাত্রা সমান হবে, এবং চাপ, আয়তন, মোল সংখ্যা স্থির হবে। ওই কন্ডিশনটার নাম বলবো আমি তাপীয় সাম্যাবস্থায়। তাহলে তাপীয় সাম্যাবস্থা আমি কি বলবো? তাপীয় সাম্যাবস্থা, তাপীয় সাম্যাবস্থা, তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সাম্যাবস্থা কি বলবো? দুটি গ্যাসের তাপমাত্রা সমান এবং চাপ, আয়তন, মোল সংখ্যা স্থির হলে গ্যাস দ্বয় তাপীয় সাম্যাবস্থায় থাকে। অনেক শেখানোর চেষ্টা করলাম, দেখো তো কিছু হয় কিনা।